স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত, পাল্টা আক্রমণ করছে তেহরান। বৈশ্বিক জ্বালানি সংকটের আতঙ্ক ঢাকায়, তেল বিক্রিতে সীমা নির্ধারণ করল বিপিসি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে রিজওয়ানা ও খলিলুরের তদন্ত চায় জামায়াত। সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাষ্ট্র। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে বিট করেছেন। আমরা আপনার এই বক্তব্যে একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করি। ঈদ সামনে রেখে রাজধানীর বিপণী বিতান ও মার্কেটে কেনাকাটার ধুম, সর্বত্র ব্যস্ততা। এবারে বিস্তারিত। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সপ্তম দিনে গড়িয়েছে। আজও তেহরান সহ বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালানো হয়েছে, ঘটছে হতাহতের ঘটনা। ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, এর আগে কোনো সমঝোতা হবে না। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তেহরান, কোম ও ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানে অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ ধ্বংস করা হয়েছে। এগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই আঘাত হানা হয়েছে। ইরানের 3টি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসেরও দাবি করেছে তারা। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে। হামলার সপ্তম দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র B-2 বিমান থেকে বোমা ফেলার দাবি করেছে। ইরানের উপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের আত্মসমর্পণের পর দেশটির নতুন গ্রহণযোগ্য নেতাকে নিয়ে ওয়াশিংটন ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। বসে নেই ইরানও, নিজেদের সর্বোচ্চ দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA তেল আবিবের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার কথা জানায়। ইসরায়েলের বিভিন্ন প্রান্তে সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। ইরানের লোরস্তান প্রদেশের আকাশে একটি MQ-9 ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। তেহরানের আশেপাশে আরেকটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরও হামলা চালানো হবে। কুয়েত উপকূলে যুক্তরাষ্ট্রের তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানায় ইরান। জর্ডানে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত 1320 জন নিহত হয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ হতে চললেও এখনও প্রত্যক্ষভাবে তেহরানকে সহায়তা এগিয়ে আসেনি রাশিয়া ও চীন। বন্ধুর বড় বিপদেও কেবল নিন্দার সমালোচনা করেই যেন দায় সেরেছে ইরানের অন্যতম দুই মিত্র। বিশ্লেষকদের মতে এর অন্যতম কারণ কৌশলগতভাবে খুব ঘনিষ্ঠ হলেও কার্যত সামরিক অংশীদার নয় ইরান ও রাশিয়া চীন। পাশাপাশি অর্থনৈতিক এবং বাণিজ্যিক হিসাব নিকাশ রয়েছে এর পেছনে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে বিরামহীনভাবে হামলা চালিয়ে ইরানে অন্তত 1200-র বেশি মানুষকে হত্যা করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
U.S. military targets around the region. ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দুই দেশ। তবে ইরানকে সামরিকভাবে সহায়তা দিতে আগ্রহ দেখাননি জিনপিং কিংবা পুতিন। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের যে কোনো সংঘাতে পাশে দাঁড়াতে বাধ্য নয় রাশিয়া ও চীন, কারণ তাদের মধ্যে এমন কোনো সামরিক চুক্তি নেই। ইরান, রাশিয়া ও চীন কেবল কৌশলগত এবং বাণিজ্যিক অংশীদার। ইরানের সাথে রাশিয়ার যুদ্ধে অংশ না নেওয়ার আরেকটি কারণ ইউক্রেন যুদ্ধ। গেল 4 বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে আছে মস্কো। এই অবস্থায় নতুন করে সংঘাতে জড়ানো রাশিয়ার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। উল্টো ইরানের দীর্ঘস্থায়ী যুদ্ধ মস্কোর জন্য ইতিবাচক হতে পারে। এর কারণে পশ্চিমাদের সব মনোযোগ মধ্যপ্রাচ্যে থাকবে। এতে ইউক্রেনে পশ্চিমাদের সহায়তা কমে আসবে। তবে তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে তা রাশিয়ার জন্য মোটেই সুখকর হবে না। অর্থনৈতিক দিক থেকে ইরান চীনের সম্পর্ক খুব গভীর। ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2%ই চীনে যায়। তবে সামরিক সম্পৃক্ততার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বেইজিং স্পষ্ট সীমা নির্ধারণ করে রেখেছে। চীনা সরকার সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। তাই ইরানকে অস্ত্র না দিয়ে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের দিকেই ঝুঁকছে বেইজিং। এছাড়া চীনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র যদি দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যায়, তবে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে চীনের আধিপত্য বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্ক এখন ঢাকায়। আজ সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ছিল ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। তবে পাম্প মালিকরা বলছেন, জ্বালানি নিয়ে গুজবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার দুপুর 12:30 রাজধানীর শাহবাগ মোড় থেকে পরিবাগ পর্যন্ত গাড়ির লম্বা লাইন দেখে ট্রাফিক সিগন্যাল মনে হলেও অপেক্ষা পাম্প থেকে জ্বালানি তেলের জন্য। চালকদের সঙ্গে কথা বলেও জানা যায়, লম্বা সময় ধরেই লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। একদম ফিজি হসপিটালের সামনের এই পর্যন্ত এসে জাম ঢিলা। অনেক লম্বা সিরিয়াল, এটা দেখতে পাচ্ছেন ঠাডা ভাঙা রোজা থেকে যে অবস্থা, প্রচুর সিরিয়াল। অধিকাংশ চালকই তেল সংকটের আতঙ্কে আছেন। এর কারণ হিসেবে রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ থাকার কথা বলছেন তারা। প্রেস ক্লাবের ওইখানে ওইটাও পাই নেই, এই দুইটা পাই নেই, পরে এইটা চিন্তা করছে এটা আছে নিউ মার্কেটের কাছে, ওটাতে দিচ্ছে সিলেক্টিভলি, যারা পরিচিত বা সরকারি ওদেরকে দিচ্ছে। তবে পাম্প মালিকরা বলছেন, এই মুহূর্তে তেলের কোনো সংকট নেই। না, আমাদের এখানে কোনো সংকট নেই, আমরা পর্যাপ্ত তেল পাচ্ছি, আমাদের ডিপো থেকে তেল দিচ্ছে, আমরা ওই অনুযায়ী বিক্রি করতেছি। মানুষ একটু প্যানিকড হয়েছে, এই জন্য আপনারা হয়তো সিরিয়ালটা বড় দেখতেছেন। পরে তেল নিয়ে বের হয়ে আসা চালকদের সঙ্গে কথা বলেও পাম্প মালিকদের কথার সত্যতা পাওয়া যায়। সরকার নির্ধারিত দামে দিতেছে, সমস্যা না, কিন্তু মানুষের সিরিয়ালটা একটু বেশি, সবাই একটু প্যানিক যে আসলে তেল পাবো কিনা আমরা 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে। হুজুগে আসলে তেল নিতে আসতেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে ডিজেল মজুত থাকে 9 থেকে 14 দিনের। এছাড়া অকটেন 15 থেকে 25 দিনের, পেট্রোল 16 এবং ফার্নেস অয়েল 60 থেকে 76 দিনের মজুত থাকে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে মানুষ আতঙ্কিত হয়ে বেশি জ্বালানি তেল কেনার কারণে ফিলিং স্টেশনে তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে।
ক্রেতাদের অতিরিক্ত ভিড় ও সরবরাহ সংকটের অজুহাতে সাভারের কয়েকটি পেট্রোল পাম্প সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রেখেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, কখন থেকে তেল বিক্রি বন্ধ রয়েছে আর এর প্রভাব কতটা পড়েছে? হ্যাঁ আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু সন্ধ্যা থেকে এই লক্ষ্যটি আমি দেখতে পেয়েছি এবং সাভার এবং ধামরাই সেখানে আমি বিভিন্ন পাম্পের খোঁজ নিয়ে দেখতে পেয়েছি যেটি ধামরায় 7টি যে পাম্প রয়েছে সেখানে কিন্তু একেবারে তারা বন্ধ রেখেছে এই সংকটের কারণে। তাছাড়া কিন্তু সাভারের কিন্তু অধিকাংশ যে তেলের পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু রশি টেনে দিয়ে এবং গ্যাস তেল নাই এমনটি দিয়ে কিন্তু তারা বন্ধ রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে তেল যে সরবরাহ করা অকটেন এবং পেট্রোল এবং তাছাড়া যে ডিজেলের যে নজলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে কিন্তু এই সাভারের যে বিভিন্ন পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু বিশেষ করে যারা মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এখানে এসে তেল না নিতে পেরে কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পাম্পে যে কর্মচারীরা রয়েছে তাদের সাথে কিন্তু তাদের বাকবিতণ্ডা হয় এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই সাভার অঞ্চলে কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকায়, সেই শিল্প অধ্যুষিত এলাকায় এখনো পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যেহেতু আগামীকালকে শুক্রবার, সেই হিসেবে কিন্তু এই দুঃখিত আগামীকালকে যে শনিবার রয়েছে সেই শনিবারে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন যে রবিবারের আগে কিন্তু সেই তারা তেল দিতে পারবেন না, কারণ আপনি জানেন যে রবিবারে ডিপোগুলো খোলা হবে এবং তারপরেই যে স্বাভাবিক যে তেল সরবরাহ সেটি হবে এবং শিল্প অধ্যুষিত এলাকায় এই বিষয়টি আমরা এখনো প্রভাব দেখতে পাইনি। এছাড়া কিন্তু তেলের পাশাপাশি যে আপনার সিএনজি এবং এলপিজি রয়েছে সেই পরিবহনে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু যারা এখানে ক্রেতারা আসছেন তারা তাদের যে জ্বালানি যে প্রয়োজনীয় যে সেগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ঢাকার ইচ্ছা মহাসড়কের পাশে যে পাম্পটি রয়েছে সেখানে কিন্তু মোটরসাইকেল আরোহী তারা কিন্তু আসছেন, তারাও কিন্তু ঘুরে যাচ্ছেন। তারা অনেকেই জানে না যে এই বিষয়টি, তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা কিন্তু আজকে বিকাল পর্যন্ত কিন্তু এই জ্বালানি যে সরবরাহ সেটি তারা দিয়েছিলেন কিন্তু আতঙ্কের বিষয় তারা অনেকটাই যে প্যানিকের যে বিষয়টি সেই প্যানিকের কারণে কিন্তু অনেকে যারা 50 টাকার তেল যারা মোটরসাইকেল ব্যবহার করে তারা কিন্তু দেখতে পেয়েছি যারা টাঙ্কি ভরে তেল নিয়েছেন এইরকম তারা যে চাহিদার তুলনায় যে কয়েক গুণ যে সরবরাহ সেসব কারণে কিন্তু এই পাম্পগুলোতে যে জ্বালানির সংকট তেমনটি আমরা দেখতে পেয়েছি এবং এছাড়া এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে আনোয়ার সর্বশেষ। জি হালিম, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তার সরকার পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়। বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন তিনি। আজ কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন তারা বিশ্বাস করেন সমৃদ্ধি গড়ে ওঠে সহযোগিতা ও সম্পৃক্ততার মাধ্যমে, বিচ্ছিন্নতার মাধ্যমে নয়। তিনি বলেন এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি তাদেরকে স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। 2026-27 মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সমর্থনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। Bangladesh's foreign policy will be pragmatic and সরকার পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়। বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। and remain open to candid dialogue. দলীয় সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আজ রাজধানীর গুলশানে এর উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবার নির্বাচিত এমপিদের এতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদীয় রীতি, বিল, বাজেট ও স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেন আলোচকরা। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার সকাল 10টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় বিভিন্ন বিভাগের সংসদ সদস্যদের একটি অংশ যোগ দেন। পরে সাংবাদিকদের কাছে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই, জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিউর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। তিনি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়েও কথা বলেন। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও উপদেষ্টারা কর্মশালায় আলোচনা করেন। পরে সংসদ সদস্যরা গণমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। আমাদেরকে বার্তা দিয়েছে, আমরা জনপ্রতিনিধি হয়েছি, এবার জনগণের প্রত্যাশা আমাদের কাছে অনেক, কারণ গত 17 বছর জনগণ কোনো পার্লামেন্ট পায়নি। সুতরাং আমরা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে সকল কার্যক্রম করি এবং জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি, সেই মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজের কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। শনিবার বিএনপির দলীয় বাকি সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নেবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি পাট পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে পাট খাত উন্নয়নের স্বীকৃতি হিসেবে এবং এ খাতে নিয়োজিত সর্বস্তরের অংশীজনকে উৎসাহিত করতে 19 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। বেসরকারি একটি গণমাধ্যমে দেওয়া এই বক্তব্যের পর সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী। এর নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাষ্ট্রপতি। নিয়মতান্ত্রিক ভাবে আমরা এটা জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? আমাদের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে জামায়াত ইসলামের আমির বলেন, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হবে। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, জুলাই না থাকলে নির্বাচন সহ সবকিছুই অস্তিত্ব হারাবে। 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার।
পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীর বিপণী বিতান ও মার্কেটে এখন কেনাকাটার ধুম। বিশেষ করে গাউসিয়া, নিউ মার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিল ধারণের ঠাঁই থাকছে না। ক্যালেন্ডারের পাতায় ঈদ আসতে এখনো কিছুদিন বাকি, কিন্তু রাজধানীর গাউচিয়া আর নিউ মার্কেটে পা রাখলে মনে হবে ঈদ যেন কালই। ফুটপাত থেকে শুরু করে বড় শোরুম, সবখানে ক্রেতাদের সরব উপস্থিতি। সকাল থেকে রাত দম ফেলার সময় নেই বিক্রেতাদের। এবারের ঈদে মেয়েদের পছন্দের বৈচিত্র্যময় সব পোশাকের সমাহার। সুতি, জর্জেট আর সিল্কের কারুকাজ করা ড্রেসগুলোতে নজর সবার। ছোট বাচ্চার জন্য 2টা বা বড় বাচ্চার জন্য 2টা 3টা। আর দামের বিষয়ে যেটা মনে হচ্ছে না, এবার একটু রিজনেবল আছে আর কি। হ্যাঁ, আমরা সাধ্যমতো কিনতে পারছি, আশা করা যাচ্ছে। যে আমি কিনতেছি, আমার খুব ভালো লাগছে এসে। দাম তো ফিক্সড প্রাইস তো অন্যান্য কেনাকাটা আমারটা করেছি এদিক থেকে। এখন এখানে আসলাম, আম্মার শাশুড়ি আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করতে। তবে মনে হয় কিছুটা দাম গত বছরের থেকে একটু বেশি। কালেকশন মোটামুটি ভালো, খারাপ না। হ্যাঁ, আমরা ঘুরছি, এখন দেখতেছি। শুধু পোশাক নয়, ভিড় সমান তালে বাড়ছে জুয়েলারি আর কসমেটিক্সের দোকানগুলোতে। কাঁচের চুড়ি থেকে শুরু করে গয়না, সব দোকানেই নারী ক্রেতাদের জটলা। মানে সারাদিনে উড়াদুরা ভিড়, গাউসিয়া মানে ভিড়, ঈদ চান নাই। আমাদের এই জায়গায় মৌসুম চারও ভিড়, মৌসুম দিয়েও ভিড়। এখন একটু আছে মোটামুটি ভালোই। 10,000 পরের থেকে নিয়ে আপনার গিয়া এই 25,000 পর্যন্ত মোটামুটি থাকে, তারপর সবাই দেশে চলে যায়। আলহামদুলিল্লাহ, বেচাকেনা খুব ভালো হইতেছে। প্রথম দিন একটু স্লো ছিল, এখন আপাতত খুব ভালো আলহামদুলিল্লাহ। বাজারে এখন কাস্টমার প্রচুর উঠতেছে, আলহামদুলিল্লাহ। সামনে মনে হয় ভালোই হবে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন মার্কেট কর্তৃপক্ষ। বিপণী বিতানগুলোতে এই উপচে পড়া ভিড় আর উৎসবের আমেজ চলবে চাঁদ রাত পর্যন্ত। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদ একটা বিরতি নিচ্ছি, এরপর থাকছে বই, পুতুল নাচ আর রং তুলিতে আরেকটি শিশু প্রহর কাটালো 21শে বইমেলা। অমর 21শে বইমেলা প্রসঙ্গ। বই, পুতুল নাচ আর রং তুলিতে বইমেলায় আজ আরেকটি শিশু প্রহর কাটালো শিশু কিশোররা। বাংলা সাহিত্যের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সন্তানের হাতে বই তুলে দিতে আগ্রহী মা বাবাও। ছুটির দিনে বেচা বিক্রি নিয়েও কিছুটা সন্তুষ্ট প্রকাশকরা। ফাল্গুনের রোদের তেজ আর রোজার আমেজ মিলিয়েও ছোটদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। রঙিন মলাট, ছবি আঁকার খাতা, ছড়ার বই আর পুতুল নাচ সব মিলিয়ে শুক্রবার শিশু প্রহরে প্রাণ ফিরে পেয়েছে অমর 21শে বইমেলা। শিশুদের কাছে অন্যতম আকর্ষণ ছিল কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজিত শো। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে ছোট পাঠকদের চোখে দেখা যায় উচ্ছ্বাস। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আমাদের সময় তো আসলে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, এখন তো নতুন প্রজন্মের নামও জানে না। তো তারপরও যতটুকু পরিচিতি বাংলা সাহিত্যের সাথে করানো যায় ততটুকু সেই উদ্দেশ্য নিয়েই আসলে আসা। আমি হচ্ছে একটা কালারিং বুক কিনেছি, আর হচ্ছে একটা জাঙ্গল বুক কিনেছি, আর সায়েন্স বুক কিনিনি, বাট কিনবো পরে। রোজার মধ্যে আসাটা আর একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছে। আমরা অনেক কনফিউশনে ছিলাম রোজার মধ্যে কেমন হবে। যাই এসে কিন্তু ভালোই লেগেছে। আমি যখন ছোট থাকতাম তখন আমি রূপকথার গল্প অনেক পছন্দ করতাম, বাট লেটলি আমি সায়েন্স ফিকশনের দিকে আর একটু বেশি পছন্দ করা শুরু করছি।
পবিত্র রমজানের মধ্যেও পাঠকের উপস্থিতি ও বিক্রি নিয়ে আশাবাদী প্রকাশকরা। সপ্তাহের অন্য দিনগুলোর চেয়ে আজকে ভালো আসছে, যেহেতু আজকে শিশু প্রহরও চলছে এজন্য। আর বাচ্চারা বেশিরভাগ বিজ্ঞান ভিত্তিক, নীতিকথামূলক, তারপর আমাদের ড্রয়িং বুক আছে, এগুলো বেশি নিচ্ছে। মেলা শুরু হওয়ার পর থেকে আজকের উপস্থিতিটা ছাত্রছাত্রীদের বেশি এবং টুকটাক কেনাবেচা চলছে। এবছর মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। রোজার কারণে প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। শুক্র ও শনিবার শিশু প্রহরে মেলার দ্বার খুলবে বেলা 11টায়। শিশু প্রহর থাকবে বেলা 1টা পর্যন্ত। এরপর থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত, পাল্টা আক্রমণ করছে তেহরান। বৈশ্বিক জ্বালানি সংকটের আতঙ্ক ঢাকায়, তেল বিক্রিতে সীমা নির্ধারণ করল বিপিসি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে রিজওয়ানা ও খলিলুরের তদন্ত চায় জামায়াত। ঈদ সামনে রেখে রাজধানীর বিপণী বিতান ও মার্কেটে কেনাকাটার ধুম, সর্বত্র ব্যস্ততা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।